আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে গরু হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণের খাবার এবং কতটুকু প্রোটিন পার্সেন্টেজ প্রয়োজন সেই বিষয়ে আলোচনা করব। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন। যে কথা বলছিলাম, গরু মোটা তাজাকরণ খাবার বিষয়ে আজকে আলোচনা করব। আমি ইতিপূর্বে গরু মোটা তাজাকরণ বিভিন্ন বিজ্ঞানসম্মত ওষুধ, ট্যাবলেট, পাউডার, ইনজেকশনের কথা বলেছি এবং মোটা তাজাকরণের পদ্ধতি নিয়েও আলোচনা করেছি। আজকে স্পেশালি খাবার নিয়ে আলোচনা করব। সামনে কুরবানি ঈদ এবং রমজানের ঈদ। যেহেতু রমজানের ঈদ অতি নিকটে, সুতরাং সেক্ষেত্রে যারা হৃষ্টপুষ্টকরণ বা মোটা তাজাকরণ খামার রয়েছে অথবা গরু মোটা তাজা করার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জ্ঞাতার্থে বলছি যে গরুর এই মুহূর্তে যেন কোনো রোগবালাই না হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর সেজন্য আপনাকে পরিমিত সুষম দানাদার খাবার দিতে হবে। আমি আবারও বলছি, অতিরিক্ত লোভের আশায় অতিরিক্ত খাবার দেওয়া সমীচীন নয়, কারণ অতিরিক্ত খাবার দিলে সেইখানে ফুড পয়জনিং সহ বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনারা বিপদে পড়তে পারেন। ফুড পয়জনিং হয়ে গেলে অথবা কোনো খাবারজনিত সমস্যা হয়ে গেলে সেক্ষেত্রে আপনারা যে বিপদে পড়বেন, গরু কিছুদিন খাবে না, পাশাপাশি তার যে অসুস্থতা সেই কারণে তার আগের অবস্থায় রুচি ফিরে আসতে সেটি দীর্ঘদিন সময় রাখতে পারে এবং ওষুধ বা ভালো করা বা চিকিৎসা খরচ সেটা আপনার বেশি লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। পাশাপাশি তার ওজন কমে মাংস উৎপাদন কমে যেতে পারে। এ বিষয়ে আপনার সতর্ক থাকবেন। এই মুহূর্তে আপনারা পরিমিত খাবার দিবেন, রেগুলার সুষম দানাদার খাবার, এবং সেটি পরিমিত, এবং সেটি কী ধরনের মিশ্রণ হলে সবচেয়ে ভালো হজম হয়, কী ওষুধগুলো মিশালে সেগুলো হজম শক্তিও ভালো হবে সেই বিষয়ে কিছু আলোচনা করব। পাশাপাশি যারা এখনও কৃমিমুক্ত করেন নাই তারা কৃমিমুক্ত করে নিতে পারেন। আর কৃমিমুক্ত করার পরে অবশ্যই আপনারা ভ্যাকসিন দিয়ে না থাকলে আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন। 5টি রোগের ভ্যাকসিন রয়েছে, সেই 5টি রোগের ভ্যাকসিন ইতিপূর্বে আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে, আপনারা দেখে নেবেন। সেই ভ্যাকসিনগুলো নিশ্চিত করবেন, তারপর আপনার খাবার পরিমিত খাবার দিবেন। এবং সেই খাবারগুলো কী রকম হবে তা আমরা সকলেই জানি যে গরুকে দু ধরনের খাবার দিতে হয়, একটি হচ্ছে দানাদার আর একটি হচ্ছে রাফেজ, অর্থাৎ ঘাস জাতীয় রসালো জাতীয় খাবার। তো সুতরাং এই ঘাস জাতীয় খাবারের মধ্যে রয়েছে খড়, তারপর ঘাস, বিভিন্ন উন্নত জাতের ঘাস এবং সাইলেজ। তাছাড়া ইউএমএস আরেকটা পদ্ধতি, যে পদ্ধতিতে গরুকে হৃষ্টপুষ্ট করা যায়। সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। তবে প্রথমে আমি আলোচনা করছি যে খাবারটি হবে সুষম দানাদার খাবার। খাদ্যের উপাদান 6টি, এর মধ্যে পানি একটি, বাকি লিপিড বা চর্বি সেটি কিন্তু পূরণ হয়ে যায়। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় নিয়মিত দেন তাহলে আপনার ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ হয়ে যায়। তাহলে আপনার বাকি যে দুটি, অর্থাৎ কার্বোহাইড্রেট এবং প্রোটিন, এই দুটি নিশ্চিত করতে হবে। আপনারা যদি 100 কেজি ওজনের জন্য 1.5 থেকে 2 কেজি দানাদার খাবার দেন, সেক্ষেত্রে শর্করা জাতীয় যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, সেই খাবারগুলো আমি প্রথমে বলবো, তারপর প্রোটিন জাতীয় খাবার বলবো। এবং এই খাবারগুলো আপনি যদি ঠিকভাবে মিক্স করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার সুষম দানাদার খাবার তৈরি হয়ে যাবে। এখন আপনার সেক্ষেত্রে দেখা যায় যে যদি আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবারের চিন্তা করেন তাহলে গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, ভুট্টা পাউডার, গরুকে পাউডার করে খাওয়াতে হয়, ভুট্টা পাউডার ফর্ম, এবং বিভিন্ন ধরনের যে ছোলা ভাঙ্গা বলেন সেটিও কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, চালের কুড়া শর্করা জাতীয় খাবার। তো সুতরাং এই যে বিভিন্ন ধরনের ভুসি এবং বিশেষ করে গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা পাউডার, চালের কুড়া, এগুলো হচ্ছে গম ভাঙ্গা, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাবার। তার মধ্যে এগুলো খাওয়ালে শক্তির যোগান দেয়, অর্থাৎ গরু তার চলাফেরা, জাবর কাটা, পরিপাক ক্রিয়া, তার সামগ্রিক শক্তির জন্য এই শর্করা জাতীয় খাবারের প্রয়োজন রয়েছে। সুতরাং আপনি এই খাবারটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে প্রোটিন
নিশ্চিত হয়েছে কিনা সেটার উপরে কিন্তু আমরা গুরুত্ব দিয়ে থাকি। কারণ আমাদের যে আশেপাশে সচরাচর যে খাবারগুলো দেই, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, সেগুলো তো কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবারের যে দৈনন্দিন চাহিদা সেটা কিন্তু পূরণ হয়ে যায়, কিন্তু আমরা প্রোটিন পার্সেন্টেজ এই পূরণ করতে পারি না। বা বিভিন্ন খামারের সার্ভে দেখে দেখা যায় যে তাদের যে খাবারগুলো নিজেরা দেয় সেগুলোতে প্রায় প্রোটিন পার্সেন্টেজ খুবই কমই থাকে। বিশেষ করে তারা গমের ভুসি অথবা কুড়া এবং চালের কুড়া এগুলো দিয়ে থাকে, কিন্তু প্রোটিন জাতীয় খাবার কিন্তু খুবই কম দিয়ে থাকে। কিন্তু গরুর স্বাস্থ্য বৃদ্ধির জন্য, কোষ গঠন না হলে তো স্বাস্থ্য বৃদ্ধি হবে না, এই কোষ গঠনের জন্য প্রোটিন অত্যাবশ্যকীয়। প্রোটিন ছাড়া কোষ গঠন হবে না। আর এই প্রোটিন যদি জাতীয় যে খাবারগুলো সেগুলো আপনার খাবারে রাখতে হবে। এই প্রোটিন কিন্তু একটি পার্সেন্টেজ আছে, এই পার্সেন্টেজ অনুযায়ী প্রোটিন খাবার দিতে হবে, কারণ এর বেশি দিলে ফুড পয়জনিং হয়ে যেতে পারে। গরুর ক্ষেত্রে দুধ প্রোডাকশন প্রোটিন বেশি হয়ে গেলেও দুধ প্রোডাকশন কমে যাবে গাভীর ক্ষেত্রে, এবং আপনার কম হলেও সে দুধ প্রোডাকশন কমে যাবে। অর্থাৎ তার একটা লেভেল আছে। গাভীর ক্ষেত্রে 15% থেকে 20%-এর মধ্যে প্রোটিন পার্সেন্টেজ রাখতে হয়। সারের ক্ষেত্রে আপনি 20%, 18 থেকে 20% রাখবেন, 17 থেকে 20%, অর্থাৎ এই রেঞ্জের আশেপাশে রাখবেন। কিন্তু 15% বা 16%-এর নিচে চলে গেলে তার স্বাস্থ্য দিন দিন ঘাটতি দেখা যাবে। অথবা আপনার 20 থেকে 21 বা 22 বা এর বেশি পার্সেন্টেজ প্রোটিন যত বাড়াবেন তত তার ফুড পয়জনিং হওয়ার সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে ফুড পয়জনিং হয়ে গেলে তখন আবার আপনার সেই ক্ষেত্রে খাবার দাবার কমিয়ে দেবে, অনেক সমস্যা হবে, রুচি কমে যাবে, তারপর বদহজম হলে গরুর স্বাস্থ্য শুকিয়ে যায়। তো এই বিষয়গুলো হতে পারে। তো সুতরাং এই বিষয়টি যেন না হয়, আমরা প্রোটিন পার্সেন্টেজ অবশ্যই 16 থেকে 20%-এর মধ্যে আমরা রাখবো। এবং এই যে প্রোটিন পার্সেন্টেজ ভালো প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সয়াবিন, অর্থাৎ সয়াবিনের তেল নিষ্কাশনের পরে যে খৈলটা থাকে তা বিভিন্ন সয়াবিন পাতা, সয়াবিন ভুসি এগুলোভাবে বিক্রি হয়। এবং সয়াবিনে সবচেয়ে বেশি প্রোটিন থাকে, প্রায় 44% সয়া মিলে থাকে। সাধারণত বাজারে সয়া মিল হিসেবে ব্যবহৃত হয়, মিল থেকে যেটা আসে বিক্রি হয় তেল নিষ্কাশনের পর। তো সুতরাং এই যে সয়া মিল আমরা খাওয়াতে হবে, কারণ তাতে কি হয়, প্রোটিন পার্সেন্টেজ 40% বেশি থাকে, 44%, ম্যাক্সিমাম 44%। সুতরাং আপনাকে যে খাবারগুলো দিতে হবে এই প্রোটিন সমৃদ্ধ খাবার। আবার ডাল জাতীয় যে খাবারগুলো রয়েছে, ডাল ভাঙ্গা, ডালের ভুসি, খেসারি ভাঙ্গা, মসুরি ভাঙ্গা, এইরকম, তারপর বিভিন্ন ধরনের অ্যাঙ্কার, ডাবলি, এগুলো কিন্তু আপনার প্রোটিন জাতীয় খাবার। সেখানে 20 থেকে 30%-এর মধ্যে প্রোটিন থাকে। কোয়ালিটি উপর নির্ভর করে কম বেশি হতে পারে। আপনার দরকার 16 থেকে 20%। এখন এর মধ্যে আপনাকে রাখতে গেলে আমি যে ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে, অর্থাৎ আপনি যে খাবারগুলো তাকে সুষম দানাদার খাবার দিতে গেলে কয়েকটা খাবার আপনি মিক্স করবেন। সেক্ষেত্রে আপনি প্রাপ্যতা অনুযায়ী গমের ভুসি, ভুট্টা পাউডার, চালের কুড়া, সয়াবিন, ডাল ভাঙ্গা, সরিষার খোল বা তিলের খোল, তারপর ডিসিপি, এগুলো মিক্স করবেন। এখন এগুলো মিক্স করলে আমি ইতিমধ্যে বলেছি যে প্রোটিন জাতীয় খাবার কোনগুলো, যেমন সয়ামিল বলেছি, ডাল ভাঙ্গা বলেছি বা ডালের ভুসি বলেছি, আবার শর্করা জাতীয় বলেছি ভুসি এবং ভুট্টা এবং ছোলা এবং চালের কুড়া। সুতরাং এই চালের কুড়া এবং গমের ভুসি এগুলো শর্করা জাতীয় খাবার, এবং প্রোটিন জাতীয় খাবার হচ্ছে বিভিন্ন ধরনের ডাল ভাঙ্গা এবং বিভিন্ন ধরনের খৈল। তো সুতরাং এগুলোর মিক্সার কিন্তু আপনাকে রাখতে হবে। এখন আমি যদি বলি যে কিভাবে ক্যালকুলেশন করবেন, সেটা যদি আপনি সহজভাবে হিসাব করেন যে মিক্স করার পরে সেটার কোনটাতে কত পার্সেন্ট রয়েছে প্রোটিন, সেটাকে যদি অ্যাভারেজ করে যান তাহলে মোটামুটিভাবে একটি প্রোটিন পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। তারপর আপনি যদি বৃহৎ আকারে সেটি জানতে চান যে আপনি ঠিক কত পার্সেন্ট প্রোটিন রয়েছে, আসলে সঠিকভাবে খাবার যাচ্ছে কিনা, আপনার খামারটা অনেক বড়, সেক্ষেত্রে আপনি সাভার কোয়ালিটি কন্ট্রোল কিউসি ল্যাব, সেই সাভারের কিউসি ল্যাবে আপনারা টেস্ট করাতে পারেন এই খাবারে কত পার্সেন্ট প্রোটিন, মেগাজোল কত রয়েছে, ফ্যাট পার্সেন্টেজ কত রয়েছে, আর্দ্রতা কত রয়েছে, এগুলো আপনাকে টেস্ট করে নিতে পারবেন। তো সুতরাং
কিন্তু আমরা যারা খামারি বাইরে আছে 1টি 2টি গরু লালন পালন করেন, তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা বিভিন্ন ধরনের আইটেম মিক্স করবেন। যত আইটেম মিক্স করবেন তত ভালো সুষম বা বিভিন্ন ভিটামিন মিনারেল প্রাপ্যতা বেড়ে যাবে। আমি বললাম যে শর্করা জাতীয় খাবার এবং প্রোটিন জাতীয় এর কম্বিনেশন রাখবেন। এখন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে ভুসিতে 15% প্রোটিন রয়েছে, তাহলে আমাদের দরকার 16 থেকে 20%। তাহলে ভুসি আরও এমন কিছু খাবার দিতে হবে যার মধ্যে প্রোটিন রয়েছে। তাহলে ভুসির এগেনস্টে আমরা যদি চালের গুঁড়াতে মাত্র 8% বা 6 থেকে 8% প্রোটিন থাকে, তখন যখন আবার প্রোটিন করে অ্যাভারেজ করবেন তখন দেখা যায় যে 40% আরও কমে যাবে, কারণ চালের গুঁড়াতে কম থাকে মাত্র 6%। আবার যখন সয়াবিন মিশাবেন তখন আবার সয়াবিন পার্সেন্টেজ 44%। এভাবে কত কেজি মিশালেন এবং কোনটাতে কত পার্সেন্ট আছে তার একটা অ্যাভারেজ করে নেবেন। সেটা যদি 16 থেকে 20%-এর মধ্যে থাকে তাহলে আলটিমেটলি আপনি ল্যাব টেস্ট করলেও দেখা যাবে যে মোটামুটি কাছাকাছি রয়েছে। তো সুতরাং এভাবে আমরা মিক্স করব এবং এই মিক্স করার পরে একটা সুষম দানাদার খাবার তৈরি হয়ে গেল। এবং এই সুষম দানাদার খাবার তৈরি হওয়ার পরে আপনারা 100 কেজি ওজনের জন্য 1.5 থেকে 2 কেজি দিবেন। 200 কেজি যদি হয় তাহলে 3 থেকে 4 কেজি, এবং সেটা যদি 300 কেজি হয় তাহলে 4.5 থেকে 6 কেজি খাবার। এভাবে আপনারা ওজন অনুযায়ী খাবার দিবেন। পাশাপাশি আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস এবং খড় খাওয়াতে পারেন। 100 কেজি ওজনের জন্য 3 কেজি খড়, 100 কেজি ওজনের জন্য সাধারণত যদি শুধু খড় খাওয়ান, এবং খড় অবশ্যই টুকরো করে খাওয়াবেন, এবং ঘাসও টুকরো করে খাওয়াবেন। অর্থাৎ 100 কেজির জন্য আপনি 2 থেকে 3 কেজি খড় এবং 300 কেজি ওজনের জন্য 9 থেকে 6 কেজি খড় আপনারা দিতে পারবেন। সুতরাং এই ঘাস যদি দেন 100 কেজির জন্য 10 কেজি, 300 কেজির জন্য 30 কেজি সারের ক্ষেত্রে আপনারা দিতে পারবেন। সেগুলো ভিটামিন মিনারেলের প্রাপ্যতা নিশ্চিত করবে। সুতরাং আপনারা এই বিষয়গুলো মেনে চলবেন। পাশাপাশি আপনারা যদি আরেকটু অ্যাডভান্স হন, কম খরচে গরুর হৃষ্টপুষ্ট করতে চান, তাহলে আপনারা ইউএমএস পদ্ধতি ব্যবহার করতে পারেন। ইউএমএস পদ্ধতি খুবই সহজ, আমার বিভিন্ন ভিডিওতে আলোচনা করা হয়েছে। সাধারণত ইউরিয়া সার, খড় এবং মোলাসেস বা লালি চিটাগুড় মিশিয়ে যে খাবারটি তৈরি করা হয় সেটি হচ্ছে ইউএমএস। এবং সেটি যদি আপনি নির্দিষ্ট উপায়ে আপনি মিক্স করে সেটি খাওয়ান তাহলে কোনো রিস্ক নাই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সুতরাং আপনারা এই বিষয়ে আপনার ইউএমএস খাওয়াতে পারেন 100 কেজির জন্য 1.5 কেজি। এবং ইউএমএস দানাদার খাবারের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা দানাদার খাবার কিছু কম দেবেন, কোনো সমস্যা নাই, তার স্বাস্থ্য বৃদ্ধি করতে থাকবে। ইউরিয়া সার মূলত সেখানে প্রোটিনের যোগান দেয় পরোক্ষভাবে, এবং কারণ হচ্ছে যখন ইউএমএস তৈরি করা হয় তখন সাধারণত এই খড়ে থাকে 3% প্রোটিন মাত্র। যখন ইউএমএস এবং ইউরিয়া সার মিশিয়ে এই খড়টা তৈরি করা হয় তখন সেটা 16 থেকে 18% প্রোটিন থাকে। সুতরাং অনেকটা উন্নত মানসম্মত খাবার হয়ে যায় গরুর জন্য। তখন সেটি 100 কেজির জন্য 1.5 কেজি দিলে যথেষ্ট। সুতরাং এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আপনার পরবর্তী ভিডিওতে ইউএমএস বিষয়ে আলোচনা করব, আপনারা অপেক্ষায় থাকবেন। আর যারা অনলাইন প্রশিক্ষণ করতে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্সে যোগাযোগ করুন। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।